আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে। সত্যি কথা বলতে কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাধারণের মধ্যে অসাধারণ একজন মহিলা। তার কারণ হচ্ছে, যদি কোনো সাধারণ মানুষের মাথায় 46টা স্টিচ পড়ে তাহলে সেই সাধারণ মানুষটি কোমায় চলে যায়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার পুরো সমস্ত স্মৃতিশক্তি নিয়ে আজকে মানুষের সাথে চিট করে যাচ্ছেন। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ওরা আমাকে খুঁজে পেল না, না তো সেদিনই আমায় মেরে ফেলতো। এরা আবার বড় বড় কথা বলে। সত্যি দিদি, তুমি যে মানুষের জন্য এত ভাবো, মানুষের জন্য এত করো, এরা সবসময় বড় বড় কথাই বলে যায়। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে এত অত্যাচারিত লাঞ্ছিত হয়েছো, থানায় রিপোর্ট লিখিয়েছিলে, কোর্টে গেছিলে, কেস করেছিলে, সুপ্রিম কোর্টে গেছিলে, তুমি কেন কেস করোনি আমাকে বলো তো। তোমার জন্য আমার বহুত কষ্ট হয়। এত এত যে ফুরি ফুরি মিথ্যে কথা বলছো, একটা কেস করেছিলে, একটা কেসের ফায়সালা হয়েছে, একটা সিপিএমের নেতাকে জেলে ঢোকাতে পেরেছো, সবসময় মিথ্যে কথা। আমাদেরকে বাঁচতে দাও, মিথ্যে কথা বলে আর কতদিন আগলে রাখবে আমাদের। আজ পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে তুমি খেলছো, এত বজ্জাতি কোথায় শিখেছো? ছি, লজ্জা করে না তোমার? এতটা তুমি কদর্য মুখ্যমন্ত্রী আমি ভাবতেই পারিনি। একটা সিপিএমের নেতার নামে কোনো কেস নেই, একটা সিপিএমের নেতাকে তুমি জেলে ঢোকাতে পারছো না। তোমরা ক্ষমতায় থাকাকালীন তোমাদের নেতারা সব জেলে যাচ্ছে, পার্থ, বালু সব জেল কেটে ঘর ঢুকেছে। অনুব্রত মণ্ডল, যে তোমার আদর্শ অনুপ্রাণিত, তোমায় মা বলে ডাকে, সে জেল কেটে ঘরে ঢুকলো। তুমি কি করতে পেরেছো? সবসময় ড্যাম নামি হাড় বজ্জাতি ছাড়া তোমার জীবনে আর কিছুই নেই। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। যখন প্রথম মারে আমার গল গল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে। তৃতীয়টা যখন মারে আমি জানি না, অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী তিনি এতটাই শক্তিবান বা এতটাই সাহসী যে তার মাথায় বাড়ি মারছে, তিনি দেখছেন যে তার মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে, কিন্তু তিনি সেন্সলেস হচ্ছেন না। সাধারণত কোনো মানুষের মাথায় যদি কেউ আঘাত করে, জোরে আঘাত করে, রক্ত বেরোনোর অবস্থায় সেই মানুষটা সেন্সলেস হয়ে যায়। মুখ্যমন্ত্রী কোন ধাতুতে তৈরি বা তার চামড়াটা কোন জানোয়ারের চামড়া, সেটা ভেবে আমাদের বহুত অবাক লাগছে। কারণ ইনি তা তিনটে বাড়ি মারলো, তিনি গুনে রেখেছিলেন কোথায় কোথায় মেরেছে, কিভাবে মেরেছে, সব কিছু কিন্তু তিনি মনে রেখেছেন। তাহলে এখানটায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি কতটা ঢপবাজ আর কতটা চিটিংবাজ সেটাই প্রমাণ পাচ্ছে। হাতটা ওপরে পড়ে গিয়েছিল, মাথায় উঠে গিয়েছিল, হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এবং তখন আমার হাতের মোটা হাতটা আল্লাহর মেরে অর্ধেক চ্যাপটা করে দিয়েছিল। মুখ্যমন্ত্রীকে প্রতিনিয়ত এবং প্রতি ক্ষেত্রে আঘাত করার পরেও মুখ্যমন্ত্রী কিন্তু বর্তমানে অক্ষত অবস্থায় আপনাদের সামনে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা নিয়ে আসছে। কিন্তু যখন মহাকরণ অভিযান হয়েছিল তখন কিন্তু পুলিশের গুলিতে 13 জন মানুষ মারা গেছিল, আমাদের মুখ্যমন্ত্রী সেখানেও বেঁচে গেছিল। প্রত্যেকটা জায়গায় যখন আঘাতপ্রাপ্ত হয়েছে মুখ্যমন্ত্রী, প্রতি জায়গা থেকে বেঁচে ফিরেছে। এমনকি ঘরে পড়ে গিয়েও তার মাথা ফাটতে, সামান্য একটুখানি চোট লাগতে তাকে এসএসকেএমে ভর্তি করতে হয়েছিল। তিনি সেন্সলেস হয়ে গেছিলেন, তিনি নাটক করছিলেন। কিন্তু সিপিএম সরকার যখন পুলিশ দিয়ে তাকে মেরেছিল, 3টে বাড়ি মেরেছিল, প্রথমে মাথায়, তারপরে হাতে, তারপরে বুকের পাঁজরে, কোথায় কোথায় না মেরেছে। মুখ্যমন্ত্রী তখন সজ্ঞানে ছিলেন। ভাবতে পারছো এইটা কোন ধরনের মিথ্যে কথা বা কোন ধরনের ঢপবাজি? কোমরে মেরেছে, গার্ডের নিচে চোখে অ্যাটাক করেছে, গার্ডের নিচে গুলি চালিয়েছে, বিমানদা গাড়িতে চালাচ্ছিল। একটি মেয়ে আমার এখনো মনে আছে, তার বরকে লকআপে পিটিয়ে হত্যা করেছিল। আমি গিয়েছিলাম, আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো, সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো। তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো। একটা কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রথমে বললেন গাড়িটা পুরো ভেঙে দিল, গাড়ি পুরো ভাঙার পরে কাঁচটা অক্ষত অবস্থায় ছিল, তারপরে কাঁচটা ভাঙলো। গাড়ির কাঁচ ভেঙে সেই কাঁচ আমার চোখে ঢুকলো। তারপরে তখন স্টিয়ারিং চলছে না, আমি বিমানদাকে বললাম, যিনি এখন স্পিকার। ও, তাহলে যে বিরোধীরা অভিযোগ করে মুখ্যমন্ত্রীর সাথে স্পিকারের একটা আলাদা সম্পর্ক আছে, সেই জন্য বিরোধীদের কথা কিছু চলে না, তাহলে এটা আজকে সত্যি হয়ে গেল। ইনি আর ওই আমাদের বিধানসভার স্পিকার, ইনারা দুজন তাহলে ওনাদের মধ্যে সেটিং আছে। তাহলে আজকে বিরোধীদের কথাই সত্যি হলো। কারণ মুখ্যমন্ত্রী যখন মার খাচ্ছিলেন তখন স্পিকার ছিলেন ওই জায়গাটায়, কিন্তু স্পিকারের গায়ে কেউ আঘাত করেনি। মুখ্যমন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছিল, গুলি চালিয়েছিল, গুলিগুলো সব এলোপাথাড়ি চালিয়েছে, একটাও কিন্তু গাড়িতে লাগেনি। মুখ্যমন্ত্রী ঈশ্বর এবং আল্লাহকেও ডাকলেন, মানে ইনি ছোটোবেলা থেকে ঈশ্বরকেও যেমন পুজো করতেন, আল্লাহকেও পুজো করতেন। ইনি তো মহামানবী, ইনার মনুষ্য জন্মটাই বৃথা।
একদম গাড়ি চালাবেন না। আমি দেখতে চাই কত বড় ক্ষমতা, মারুক, দেখি ওরা পারে কিনা আমায় মারতে। আমি দাঁড়িয়েছিলাম, বসেছিলাম গাড়িতে। ইনি ওখানটায় দাঁড়িয়েছিলেন আবার বসেও ছিলেন, মানে কোন ধরনের কথা ইনি বলছেন ইনি নিজেও জানেন না। তিনি যখন নবান্ন থেকে বেরোন তখন তিনি মনে মনে ভাবতে থাকেন যে আজকে ওই প্রোগ্রামে গিয়ে এই মিথ্যে কথাটা বলবো। এই সব ভেবে ভেবে আস্তে আস্তে কখন তিনি দাঁড়াচ্ছেন কখন তিনি বসছেন এটাই গুলিয়ে যাচ্ছে আর কি। তারপর ওরা গুলি চালালো। সর্বনাশ, তারা গুলি চালালো আর তুমি বেঁচে গেলে? এটা কি করে সম্ভব? এটা তো মিরাকেল। মাথায় 26টা না 46টা স্টিচ, আবার হাত ভেঙে দিয়েছে, চোখে কাঁচ লেগেছে, গুলি চালালো, তুমি কি করে বাঁচলে? চোখে কাঁচ লাগলে তো আমি জানি যে মানুষ একটা অন্তত কেউ কোনো কথা বলতে পারে না, চোখ ধরে বসে থাকে। চোখে সামান্য একটা নুড়ি গেলে মানুষ অস্থির হয়ে ওঠে, কিন্তু তোমার চোখে কাঁচ লাগলো, তুমি বিমানদাকে বললে গাড়ি থেকে বেরোবেন না, আমি দেখতে চাই ইনারা কি করে আমাকে মারে। তাহলে তুমি দেখছিলে কি করে? ঢপবাজি মারার আর জায়গা পাও না না? এতদিন ঢপ দিয়ে দিয়ে তো মানুষদের পুরো সর্বশান্ত করে দিয়েছো, আর কত? যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো, তার নাম আক্তার। হ্যাঁ, সেই সময় একটা ছেলে এসেছিল, তার নাম আক্তার, সেরকম হাত তুলে বললো মাই নেম ইজ আক্তার, আই রেস্কিউ ইউ, এরকম করে ইংলিশ বলেছিল, কারণ মুখ্যমন্ত্রী তখন বাংলা ভাষা জানতেন না। সে তার হাতটা তুলে দিল, সে জানতো না কি হয়েছে। যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল। চোখে কাঁচ লাগার পরে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছিলেন আক্তার এসেছিল না মুক্তার এসেছিল, সে কি করে দেখতে পেলেন সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী তার সামনে হাতটা নিয়ে এলো এবং তার হাতে গুলি লেগে বেরিয়ে গেল। তো মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের আল্লাহ রক্ষারা ওরা সবসময় রেডি ছিল। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন করতে চাই যে উনি তার দেহে এত এত যে দাগ আছে, এত এত যে চোট আছে, সেগুলো পাওয়ার পরেও তিনি কি করে স্বাভাবিকভাবে হাঁটছেন? হয়তো তিনি মহামানবী, ভগবান তাকে কোনো একটা রূপ নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে উদ্ধার করতে পাঠিয়েছিল, হতেও পারে, হবে বলছি না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। জেনে রাখবেন, সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই। ছ্যা, এতটা খারাপ কথা তুমি বলো না। সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তোমার চোট নেই। দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে নারী নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত হয়ে চলেছে। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যদি এইরকম কেউ টোকা মেরে দেয়, মুখ্যমন্ত্রী বলবে আমাকে বোম মেরেছে, কারণ মুখ্যমন্ত্রীর অভ্যাসটা সেই রকম। সারা শরীরে কোনো জায়গা নেই যেখানটায় তার আঘাত নেই, তারপরেও তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন। কিন্তু আমার ঘরের কাছে একটা ছেলে সাইকেল নিয়ে পড়ে গেছিলো, সে আজ পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারলো না, তার হাতটা এরকম বাঁকা তো বাঁকাই থেকে গেল। কিন্তু মুখ্যমন্ত্রী যে কী করে সোজাসুজি চলছেন সেটা আমাদেরকে অবাক করে দিচ্ছে। কারণ এই মুখ্যমন্ত্রী, যিনি তার পা খোঁড়ানো কথা, একটা পা তার যখন এই যে ধাক্কা লেগেছিল মনে আছে বিধানসভা নির্বাচনের সময়, সে ভাঙা পা নিয়ে তিনি প্রচার করেছিলেন। একটা পা ভাঙার পরে তিনি হাঁটতে পারেননি, তাহলে এত জায়গায় আঘাত পাওয়ার পরে তিনি কিভাবে হেঁটে চলে বেড়াতেন? কিভাবে সম্ভব? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। 21শে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায়। আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয়। মুখ্যমন্ত্রী কখনো বলেন তিনি 50,000 60,000 স্টেপ করেন, আবার কখনো কখনো বলেন তিনি এক্সারসাইজ করে বেঁচে থাকেন, তাকে বেঁচে থাকতে হয়, তার শরীরে অনেক জ্বালা যন্ত্রণা আছে। বলি দিদি, মরে গেলে তো সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে, তো পশ্চিমবঙ্গের মানুষকে একটু শান্তি দেওয়ার ব্যবস্থা করো। মরতে বলছি না, তুমি মরলে তো সব পাপ ভোগ হয়ে যাবে, তো একটুখানি সরে দাঁড়িয়ে কিছুদিন রেস্ট করো। পশ্চিমবঙ্গের মানুষও চায় নতুন কিছু আসুক, কতদিন এই ভাঙা রেডিওতে ঘ্যাঙ্গার 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 শুনবে? তাই বলছে পশ্চিমবঙ্গের মানুষও চাইছে যে একটু রেডিওটা বন্ধ হোক। শাবাশ বেটা, বহুত বড়িয়া। যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়, তাও মনে রাখবেন জীবনে আমরা হারতে শিখিনি। হ্যাঁ, জীবনে কোনোদিন তোমরা হারতে শেখোনি, কিন্তু হেরেছো নন্দীগ্রামে, সেখানে মানুষ তোমাদেরকে হারিয়েছে, মানুষ তোমাদের যোগ্য জবাব দিয়েছে। আর তো অন্যান্য জায়গায় আমরা ভালো করেই জানি ভোট কীভাবে লুট করতে হয়, ছাপা ভোট কীভাবে দিতে হয়। আজকে যখন স্বাধীনতার পরে এতদিন ধরে SIR হয়ে এসছে, ততক্ষণ মুখ্যমন্ত্রী কোনো রকম কোনো প্রতিবাদ করেনি, নিজে বলেছিল যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ভরে গেছে। আজকে যখন SIR হওয়ার কথা বলছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে না, SIR হতে দেবো না, SIR হলে পশ্চিমবঙ্গের নাগরিকদের নাগরিকত্ব চলে যাবে। তাহলে পশ্চিমবঙ্গটা কার জন্য থাকবে? তোমার জন্য? পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে, পশ্চিমবঙ্গের মানুষের উন্নতির কথা ভেবে SIR এর প্রতি মুখ্যমন্ত্রীর এতটা কেন অসুবিধা, সেটা আমি বুঝতে পারি না। इसकी माँ का भोला चेहरा। অভিষেক কারেক্টলি বলেছে। অভিষেক তো সবসময় সত্যি কথাই বলে, ঠিক কথাই বলে, এবং অভিষেক হচ্ছে একদম স্বাচ্ছা রাজনীতিবিদ। কালীঘাটের কাকুকে দিয়ে সে রাজনীতি পরিচালনা করতো, নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম আছে, এবং অভিষেক ব্যানার্জি যাকে 6বার 7বার করে ইডির দপ্তরে হাজিরা দিতে যেতে হয়। তাহলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি অভিষেক সবসময় ঠিক কথা বলেছে, সেটা যে বলেছেন এটা ভেবে আমাদের কোনো অবাক লাগছে না, এটা ঠিক কথাই বলেছেন। এটা কিন্তু ভালো বুদ্ধি। আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি এবং CPM এর বিরুদ্ধে লড়ছে না, তৃণমূল লড়ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের চোর, ছাঁচচোর, জুয়ার চোর, এবং তার নিজের ভাইপো হচ্ছে গরু চোর, বালি চোর, কয়লা চোর।
তো সেই রকম করে পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের বিরুদ্ধেই লড়ছে। বিজেপির মতো কাজ করছে, সিপিএমের মতো কাজ করছে, কিন্তু তৃণমূল লড়ছে তৃণমূলের বিরুদ্ধে। ABCDE কত রকমের টিম বানাচ্ছে তৃণমূল গ্রামে গ্রামে। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। যখন যার চাঁটার দরকার ছিল চেটেছি, এখন চাঁটার কোনো প্রয়োজন নেই, তাই চাঁটি না। সব প্রধানমন্ত্রীকে তিনি দেখে নিয়েছেন, তিনি জীবনে অনেক কিছু করেও নিয়েছেন, জীবনে অনেক লেখালেখি করেছেন। তিনি এমন কিছু নেই পৃথিবীতে যেটা তিনি পারেন না। তার জীবনকালে তিনি সেলুলার জেলে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সাথে কথা বলেছেন, এবং তিনি 1,500 কিলো বাচ্চারও জন্ম দিয়েছেন, যে বাচ্চাটা সবাই বসে আছে। আমি এবার একটা বইও লিখবো। সে বইটা লেখার আগে এ কেমন মমতা সেটা একটু পড়ে নিও, দিয়ে লেখো মমতার আদিকাল আর আদ্যকাল। সেই বইটা লেখো, যেখানটায় মমতা ব্যানার্জি নাকি বিদ্রোহী নারী থেকে আজকে চোরণী নারী হয়ে গেছেন, সেটা নিয়ে একটা ট্রান্সফরমেশন বইও লিখতে পারো তুমি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কবিতা লেখায়ও ভীষণভাবে এক্সপার্ট, এবং সেই যে বইটা এখন মুখ্যমন্ত্রী লিখবেন বলছেন, সেই বইটা প্রত্যেকটা স্কুলে যাবে। ছেলেমেয়েরাও জানুক রাজনীতি কী। 18 বছরের আগে ছেলেমেয়েদের মনে রাজনীতি ঢোকানো, হিংসা ছড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। কারণ তিনি চেয়েছেন সিপিএম সরকারের বিরুদ্ধে তিনি যে আন্দোলনগুলো করেছিলেন, বইগুলো যেন স্কুলে যায়। তো সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রধান কাজ। কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে, আপনারা দেখবেন একটা বই লিপিবদ্ধ আমি দিয়েছি, কিছু কাজ অন্তত তার মধ্যে লিপিবদ্ধ করা আছে আমি কি করেছি। তুমি কি করেছো লেখার থেকে তোমার দলের লোকেরা কি করেছে সেটা লেখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এইটাতে। যেরকম রোজভ্যালি কাণ্ডে মদন মিত্র, সারদা চিটফান্ড মামলায় কুণাল ঘোষ, এবং নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল, এই যে বড়ায়ার বিধায়ক কি একটা আছে না, জীবন কৃষ্ণ, তারপরে তোমার বালু, তোমার মুকুল, তোমার কত লোকেরা আছে যারা সব দুর্নীতির সাথে যুক্ত, তোমার সৌগত রায়, সব থেকে প্রবীণ বিধায়ক, তাদেরকে নিয়ে লেখো না একটা বই। কারণ তুমি তো রাজনীতিতে এসে এদেরকেই সাপোর্ট করেছো যাতে এরা চুরি করে এনে টাকা তোমার হাতে তুলে দেয়। এগুলো নিয়ে একটা কোনোদিন বই বেরোলে পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি খুশি হবে। আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে। কে মেরেছে? সিপিএম মেরেছে। দিদির হাতে বোম ছিল, ছুঁড়ে মেরেছে। দাদা বড্ড লেগেছে, ফটাস, সিপিএম ফেটে গিয়েছে। আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি তার পেছনে সবসময় সবাই বন্দুক নিয়ে তাড়া করতো, কিন্তু একটা গুলিও আজ পর্যন্ত গায়ে লাগলো না। গায়ে লাগলে আমরা গুলির দাগ দেখে বলতে পারতাম না সিপিএম সরকারের একটা গুলি মুখ্যমন্ত্রীর গায়ে লেগেছে। তিনি অনেক জায়গা দেখান, মাথায় স্টিচ আছে, কোনোদিন তিনি স্টিচটাকে খুলে দেখান না যে আমার এই জায়গায় স্টিচ হয়েছিল। হয়তো তার দাগ হয়তো বুঝিয়ে গেছে কোনো কারণে। আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো, আমাকে স্টেন গান নিয়ে তাড়া করলো। সিপিএমের গুন্ডারা সবসময় একে তাকে তুলে নিয়ে যেত, একে তাকে গুলি করতো। কিন্তু আমরা দেখলাম বর্তমানে আমাদের জন্ম হওয়ার পর থেকে যে কোনো শিক্ষামন্ত্রী গেছিলেন কোনো একটা কলেজে, সেখানটায় গিয়ে তিনি গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছিলেন ছেলের উপর দিয়ে, তারপর সেই ছেলেগুলোর নামে আবার কমপ্লেন করলেন, সে ছেলে আবার স্পেন থেকে ফেরত এলো, তারপরে তাকে ধরে নিলেন, লুক আউট নোটিশ জারি করা হয়েছে সেই ছেলেটার নামে। তাহলে পশ্চিমবঙ্গে তামান্না যে মারা গেছিল, এখনও যে 14 জন অধরা হয়ে বসে আছে, তাদেরকে ধরার জন্য কোনো লুক আউট নোটিশ জারি করা হয়নি। শিক্ষামন্ত্রীর গাড়ি কেন ভাঙচুর করা হয়েছে তার জন্য লুক আউট নোটিশ। একজনকে মেরে দিয়েছে। একজন মানুষের জীবনের দামের থেকে একজনের অপমানটা বেশি। মুখ্যমন্ত্রী কতটা জ্ঞানী আর কতটা জনদরদি এখান থেকেই প্রমাণ পায়। আর এই কষ্ট দেখে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।